বঙ্গবন্ধুর ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ। হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি। বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে। লালমনিরহাটের ট্রেনে কাটা পড়ে নিহত ৪ শ্রমিক। বাংলাদেশ নিয়ে গুজব, ভারতের টিভি নিষিদ্ধে আইনি নোটিশ। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ইসরায়েলের কট্টর সমর্থক স্টেফেনি। জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট। স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে করা বক্তব্য সংশোধনী দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত ওই সংশোধনী বক্তব্যে বলা হয়েছে, মঙ্গলবার সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল চেকআপ ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি মর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে। রিজভী মনে করেছিলেন, বঙ্গভবনের দরবার কক্ষ যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় উল্লেখ করে নিজ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন রিজভী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর আগে ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যার অভিযুক্ত পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মাদক সম্রাট খ্যাত বরগুনা ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শেখ ফরিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। বরগুনার একজন অবৈধ এমপি কয়েকবারে সে জনগণের ভোট হরণ করে সিল মেরে সে নিজকে অবৈধভাবে নিজকে এমপি ঘোষণা করেছিল এবং সে তার এলাকায় মাদক সহ বিভিন্ন চোরা কারবারিতে সে এলাকাটাকে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেও একজন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। গণভবনে যে বৈঠকগুলো হয়েছিল এমপি এবং মন্ত্রীদের, সে বৈঠকে সে উপস্থিত ছিল এবং এই পরিকল্পনার এবং সহায়তায় এবং ষড়যন্ত্রে সেও জড়িত ছিল। অতএব তাকে এই মামলায়, এটা তো নিউমার্কেট থানা একটি মামলা, সেখানে ব্যবসায়ী ওদুদ গত 19/7/24 তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনে যে গুলি করা হয় সেখানে সে নিহত হয় এবং এই হত্যা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি হিসাবে আজকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে এনে তার জন্য
10 দিন রিমান্ড প্রার্থনা করেন এবং প্রার্থনাকারী বলেন যে যেহেতু এই এজাহারকারী আসামি এবং প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পালিয়ে থাকা আসামি তাদেরকে খুঁজে বের করার জন্য সেও পালিয়েছিল, তাকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ের আলামত উদ্ধার এবং আরও যে এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে। নিম্মি হত্যা হয়েছিল, রিফাত যারা, এবং সে তাদের একটা চক্র, ওনার সঙ্গে তার যোগসাজশ ছিল, বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখেছেন আছে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 6 দিনের রিমান্ডের আদেশ দেন। আজকে নিউ মার্কেট থানার মামলা নাম্বার 4824-এ তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয় এবং আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি। তিনি সাবেক সংসদ সদস্য, তিনি 5 বার সংসদ সদস্য হিসেবে ছিলেন এবং তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন এবং তিনি একজন ঢাকা বারের অ্যাডভোকেট এবং একজন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং তিনি এই মামলার সাথে কোনোভাবেই জড়িত না। তাকে এই মামলায় রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে নেওয়া হয়েছে। তাকে এই মামলায় রিমান্ড আমরা বাতিলের জন্য প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত শুনানি অন্তে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত 9টার দিকে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19শে জুলাই বিকেলে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান। এই ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। লালমনিরহাট বুড়িমারি রেলপথের পরিত্যক্ত আলাউদ্দিননগর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রেল লাইনে বসে সারাদিনের রোজগারের টাকা ভাগ করছিলেন 4 শ্রমিক। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। হায়দার আলী বাবুর তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মাজারুল আলম। লালমনিরহাট বুড়িমারি রেলপথের পাট গ্রামের পরিত্যক্ত আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার জংরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে রেল লাইনে বসে সারাদিনের রোজগার করা টাকা ভাগ করছিলেন 4 শ্রমিক। এ সময় বুড়িমারি থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারের পাশে থাকার কথা জানিয়েছে প্রশাসন। রেলের উপরে বসিয়া ওরা টাকা ভাগ করতেছে 4 জন। এই সময় একটা ধান মাড়াই করা মেশিন এসেছিলো, মেশিনটা ওই পাশে অবশ্য তারের ওই শব্দতে ট্রেনের শব্দটা ওরা শুনতে পারেনি। ওই শুনতে না পারার কারণে ট্রেন আসে, ওই ট্রেনের ধাক্কা লাগে, ওই লোকগুলো অনেক দূরে যাওয়া পড়ছে, কাটা যায় নাই, দূরে যাওয়া পড়ছে ডাং লাগিয়া। হ্যাঁ, লোক দূরে যাওয়া পড়ে জায়গায় মানে শেষ, ডেড হয়ে গেছে, মারা গেছে। পরে আমরা মুখগুলো দেখলাম, মুখগুলো দেখিয়ে পরে আমরা নিশ্চিত হইলাম আমাদের বাড়ির পাশে একজনকার বাড়ি, তার নাম হয়েছে আব্দুল ওয়াব। আমাদের বাড়ির পাশে আর একজনকার বাড়ি, তার নাম হয়েছে মকবুল হোসেন। আর একজনকার বাড়ি হয়েছে আজিজা রহমান। আর একজনকার বাড়ি একটু দূরে, তার নাম হয়েছে মোবারক হোসেন। লাইনের বসে তাদের যে মজুরি টাকা সেটা ভাগ বটরা করছিল। ইতিমধ্যে আমাদের যে আন্তনগর করতোয়া ট্রেন আছে, সেই ট্রেনটি ফিরছিল বুড়িমারি থেকে। তারা হয়তো কোনো কারণে বুঝতে পারেনি, যার কারণে একটি দুর্ঘটনা আমাদের এখানে ঘটে গিয়েছে এবং 4টি তাজা প্রাণ ঝরে গিয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আমরা তাদের স্বজনদের সাথে দেখা করেছি। আমার জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে। উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যতটুকু তাদের পরিবারের জন্য করা দরকার, আমরা ইনশাল্লাহ তাদের পরিবারের পাশে থাকব। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গুজব এবং অতিরঞ্জিত সংবাদ উপস্থাপনের জন্য ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে বিতর্কিত সংবাদ ও কন্টেন্ট নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করা হয়। ফরজানা আমিনের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী।
বাংলাদেশের কিছু মিনমিনে মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে গুজব ও অতিরঞ্জিত সংবাদ উপস্থাপনের দায়ে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে তাদের নিউজ কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক চেয়ে আইনি নোটিশ দেয়া হয়। রবিবার রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, রিপাবলিক বাংলা একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। এ চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ কন্টেন্ট ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিত বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে, এ ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে। এছাড়া গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এছাড়া বাংলাদেশের জননিরাপত্তার স্বার্থে বিদেশি টেলিভিশন চ্যানেলের সব নিউজ কন্টেন্ট বাংলাদেশের ভূখণ্ডে নিষিদ্ধ ও ব্লক করে দিতে হবে। নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হবে। জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে অ্যালিস স্ট্যাফিনিককে নিয়োগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে সুশি ওয়াইলসকে নিয়োগ দেওয়ার পর দ্বিতীয় নিয়োগেও একজন নারীকে বেছে নিলেন ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে জাতিসংঘের বর্তমান মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অ্যালিস স্ট্যাফিনিক। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অ্যালিস ইসরায়েলের একজন কট্টর সমর্থক এবং হামাসের বিরুদ্ধে এই যুদ্ধ নিয়ে জাতিসংঘের যুক্তির সমালোচনাও করেছেন তিনি ইসরায়েলের বন্ধু হিসেবেও পরিচিত। স্ট্যাফিনিক যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য। এছাড়া রাজনীতিতে আসার পর শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন তিনি, কিন্তু পরবর্তী সময়ে তিনি ট্রাম্পের সমর্থক হয়ে ওঠেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় আসছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে এ তথ্য জানানো হয়। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন ফিফা প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। এর আগে সবশেষ 2019 সালে মাত্র 15 ঘন্টার সফরে বাংলাদেশে আসেন ইনফান্তিনো। সেবার মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে মতবিনিময় করেন তখনকার বাফুফের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে। আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সবশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com এবং ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটালে। আর ইউটিউবে সব ভিডিও ও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।